তো মুভি চলছে, আপনি ভালো একটা মুড নিয়ে মুভি দেখতে বসেছেন, মুভির ব্যাপারে খুব বেশি হট্টগোল হয়নি বা আপনি সরেননি, শুধু মুভির হিরো বা কিছু ক্যারেক্টারকে আপনি চেনেন বা জানেন, তাই মুভিটা দেখতে আগ্রহ হলো। সব ঠিক চলছে, কিন্তু মুভির মাঝের দিকে এসে লিড ক্যারেক্টার বা কিছু লোকের কাণ্ড দেখে আপনার এতটা জিদ আর এতটা রাগ ওঠে, মনের অজান্তে আপনি বলে ফেলেন যে আবে কি করছিস বে, এ শালা কি হিরো নাকি জায়েদ খান বে, আরে হিরোইন দিদি কি করছে এসব কি ধুর। কিন্তু কিছু করার নেই, কাহিনী এভাবে সাজানো হয়েছে, তারা তো জাস্ট অ্যাক্টিং করছে বলে মনকে সান্ত্বনা দিতে হয়। হয়েছে এমনটা কখনো? আজকে হবে। আজকের মুভিটাও তেমনই, মুভির কাহিনী সিম্পল বাট একটু প্যাঁচালো, যেখানে মনে হবে কাহিনী শেষ সেখানে কাহিনী আবার ঘুরে যায়। খুব একটা প্রফেশনাল কাউকে মনে হয়নি, বাট মুভি শেষ হতে হতে মুখে একটা হাসি অবশ্যই দিয়ে যাবে। মুভিতে কোনো ধরনের নিউডিটি, ভালগার বা কিসিং সিন একদমই নেই, তাই সবাই মিলে এনজয় করতে পারবেন। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে আমার ডায়লগ থেকে একটু সাবধানে থাকে। কথা বলছিলাম 2022-এ মুক্তি পাওয়া তেলেগু রোমান্টিক ড্রামা মুভি নাম ক্রেজি ফেলো এর ব্যাপারে। মুভির কাহিনী শুরু হয় খুব ভোরে লাইটিং সাজানো এক বাড়িতে, ক্যামেরা এখানে সেখানে দেখাচ্ছে আর পেছনে একটা ভয়েস আমাদের বলছে এটা একটা বিয়ে বাড়ি। অন্যদের কথা ছাড়ুন, যাকে নিয়ে কাহিনী তাকে দেখিয়ে চলুন। ক্যামেরা আলতা লাগানো পা দেখিয়ে উপরে উঠে আর এন্ট্রি হয় মুভির হিরো আদি সুকুমারন অর্থাৎ আভিরাম আরিয়াস নানি। ভয়েসে বলছে বিয়ের সময় কখনো কোনো বরের মুখ এমন দেখেছেন? যার সঙ্গে বিয়ে সে তো মাস্ট রেডি হচ্ছে, কিন্তু বরের মুখ এমন কেন? কথায় আছে না, বেশি বলা আর বেশি বোঝা বিপদে ফেলে, এর সঙ্গেও তাই হয়েছে। ও আপনারা তো এভাবে বললে বুঝবেন না, তো চলুন এর পেছনে যাই, আসলে এর অবস্থা কেন এমন হলো। বলে সে পেছনে আসে অনস আপন এ টাইম, যখন ছেলে সিঙ্গেল ছিল। আহা কত ফুরফুরা মেজাজের ছিল সে। আচ্ছা, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে, এখানে হাসার কি হলো? যাক, পুলিশ ধরে চাবি নিয়ে নেয়, কিন্তু ভাই সেরম চালাক, ডুপ্লিকেট বের করে সেখান থেকে চলে যায়। পুলিশ তো ধরতে পারে না। সেখান থেকে ভাই একটা কাজী অফিসে আসে, অজানা এই লোকদের থেকে ফুল নিয়ে নেয়। বেটা বাস্তবে এমন করলে চুটিয়ে লাল করে দেবে। যাক, ভিতরে যে দুই দল নব কুরবানি হতে চলা জিপ দাঁড়িয়ে দেখছেন, ছেলে পক্ষ হলো আবির বন্ধুরা আর মেয়ে পক্ষ তো। যাক, আবি এসে মজা নিচ্ছে, কংগ্রাচুলেশন দোস্ত, আসতে তুই তার ফ্রেন্ড দাঁড়া থামায়, ভাই বিয়ে হয়নি, ঝামেলা হয়েছে। কি হচ্ছে? দাঁড়া বলে সে সময় চাইছে, এখন করবে না। বাস এটা শুনেই আবি মেয়ের উপর পা টেনে থাকে। কেন, এখন কি হয়েছে? মেয়েরা এমনই, বর কাকা তাকে থামানোর চেষ্টা করছে। বেটা আগে শোন না। সে শ্বাস নেওয়া বাদ দিয়ে মেয়েদের ব্যাপারে বলে যাচ্ছে যে মেয়েরা এটা সেটা লেসপিতা করে বেড়ায়, ভণ্ডামি, নাম ঠিকই রাখে সীতা গীতা, একটা না অনেকগুলো বলে তারপর থামে। অফিসের স্টাফরা খুশি হয়ে তালিবালি বাজায়, সিটিমিটি মারে। আরে বস, তুমি তো জিনিয়াস, ছেলে তো খুব পাট নিচ্ছে। দিদি বরকে ডাকে, একটু শুনবে? তারপর একটা থাপ্পড় মারে, আর কোনোদিন আমার সামনে দাঁড়াবি না হাদারামের বাচ্চা, বলে সে চলে যায়। আবে আবে এটা কি হলো? দাঁড়া বলে, আবে পাইকারি দরে কিনা হাদারাম, সময় মেয়ে নয় তোর বন্ধু চেয়েছে, ও এখন বিয়ে করতে চাইছে না, মেয়ে তো রাজি ছিল। হলো আবি যেই বলে, ভাই আগে বলবি না, কেমনটা লাগে বলুন। এরা রেগে যায়, শালা কথা তো আগে শুনবি নাকি? ওর বাবা একজন গুন্ডা, এভাবে বিয়ে করলে ওরা আমার অবস্থা খারাপ করে দিবে, তাই আমি ওদের পরিবারকে রাজি করিয়ে বিয়েটা করতে চেয়েছি। আর তুই কি করলি এটা? দিদি বাহিরে আসতে তার বাবা আসলো। কাকু বলে, বেটি এসব কি, একবার তোমায় বলতে পারতি। সে সরি মরি বলে বাবাকে মানায়। কাকু বলে সে রাজি, বিয়ে করাবে ওই ছেলের সঙ্গে। সামনের দিকে যাচ্ছে, এরা বাইরে আসে। কি বেটা, তুমি তো একবার আমায় বলে দেখতে পারতে। বর কিছু বলতে যাবে, আবি এসে আবার কথা শুরু করে। আরে কাকু, আপনি রাজি হলে কি হবে, সবাই কি আর আপনার মতো ভালো মানুষ? এরা আবার থামানোর চেষ্টা করে, আবি আবার তাদের কথা শোনে না, সমানে মেয়ের বাবার ব্যাপারে উল্টো পাল্টা বলে যাচ্ছে। তারপর জিজ্ঞেস করে, আচ্ছা ইনি কে? সাধু বলে, এসব এখন জিজ্ঞেস করছিস? আবে এটাই তোর বাবা। লেও ঠেলা, বেশি বলার ফল। মেয়ে বিয়ে তো দেওয়া দূরের কথা, কাকু এদের মারতে ধাওয়া করে। কপাল। তো বিয়ে ভেঙে গেল, মেয়েরা চলে গেল, এমন স্যাড সময়ে ছেলেরা কই থাকবে? সেখানে আছে। এরা আবিকে ছেড়ে এসেছে, কারণ সে যেখানে যায় একটা ঝামেলা পাকায়। কিন্তু না, শান্তি আর হয় না। একটু পর আবি সেখানেও আসে। এরা বুঝতে পারে এ থাকলে এরা আর ভাগে কিছুই পাবে না, তাই বোতল নিয়ে সাইডে যায়। বরের মন খারাপ, আবি তাকে বোঝাচ্ছে, ভাই মেয়ের কি অভাব, ওই দেখ ওকে পছন্দ হয়, ওই দেখ, আরে পাবে জামা কামিজ পরে এসেছে, তার মানে মেয়ে ঘরোয়া, চল কথা বলবি। সেখানকার মেয়েদের দেখাচ্ছে। একটু পর কি যে হয়, এই দিদি দাঁড়াকে ধরে ফেলে। আবে পেয়েছিস কি তোরা? আবি আসে, ও দিদি কি হয়েছে? দিদি বলে দাঁড়া নাকি তার কোমরে টাচ করেছে। আবি দেখে বলে, বাপ রে, এখানে কোমর কোথায়? এটা তো মিষ্টি লাউ। কোমর কাকে বলে আর চিমটি কি আমি দেখাচ্ছি, দেখো। বলে আবি এই দিদিকে সামনে ডেকে নিয়ে তার কোমরে চিমটি দেয়। দেখেছো, এটাকে বলে কোমর। ব্যাস, এরা আরো রেগে যায়। এ বলে, ভাই তুই কি করেছিস? এটা ওই মেয়েরই বোন। হলো পাবে এসে মেয়েদের বিরক্ত করা না, এ ধরো রে। মেয়েরা এদের ধরে নিয়ে যায়। আর সিন পরের দিন থানায় আসে। একটা ভদ্রলোক সাইন করে অফিসারের কাছে ক্ষমা চায়। তারপর আমরা দেখি আভি তার সঙ্গে যাচ্ছে।
একটু পর বাসায় আসে। চলুন আবির পরিবারের ব্যাপারে বলি। ইনি হলেন আবির ভাবি আর উনি তার বড় ভাই। পরিবার বলতে তার এই দুইজনই রয়েছে। অনেক ছোট থাকতেই আবির বাবা মা মারা যায়, তারপর তার বড় ভাই তাকে বড় করেছে। তার ভাবি একদম নিজের ছেলের মতো আবিরকে আদর করে। তার ভাই সেটাই বলে যে তোমার আদরে ও নষ্ট হয়ে যাচ্ছে, না জানি আরো কি দেখতে হবে। সিন কাট করে গোলাপের কলির ফোঁটা, হরিণের মতো টানা টানা চোখ, বুকে চাকু মারার মতো ধারালো লুক, ঘন কালো কেশ দিয়ে এন্ট্রি করায় মুভির হিরোইন বা প্রথম ফিমেল লিড ক্যারেক্টার দিগাঙ্গনা সূর্যবংশী অর্থাৎ মধুর ছবি উঠানো হচ্ছে, কারণ ঘটক চা সেই ছবিগুলো দিয়ে বর খুঁজবে। মধু বলে কি বলবেন আপনি জানি না, বাট ছেলেকে এটা আগে বলবেন যে আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তো মধু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, তার বাবা ছাড়া কেউ নেই, আর তার বাবা খুব অসুস্থ, হাঁটাচলা বা কথা বলতে পারে না। কাজের মেয়েকে মেডিসিন ঠিক সময় মতো দিতে বলে সে অফিসে চলে যায়। সিন কাট করে রাতে বারে আসে। আবির ভাইয়ের সঙ্গে একে চেনেন, সপ্তাগিরি, এখানে নাম কিশোর। ভাই কি হয়েছে আপনার বলুন তো, মন খারাপ কেন? আজ আমি যা হয়েছি সব আপনার জন্য, বলুন কি হয়েছে বলুন। আবির ভাই বলে মনটা খারাপ কারণ আমার ছোট ভাই কি আবি বোতলটাকে সরিয়ে নেয়। ভাই এই সময় তার নাম কেন নিচ্ছেন? আবির ভাই বলে এভাবে আর কত কিশোর, আমি আমার ভাইকে নিয়ে খুব চিন্তায় আছি। তুই ওকে তোর অফিসে একটা জব দিবি, জাস্ট যাও আশা করুক, রুলস শিখুক। আমাদের অফিসে নিলে ওই তো বস, কেউ কিছু বলতে পারবে না, ও সোজাও হবে না। কিশোর বলে ভাই আপনি জানেন আপনার ভাই কেমন, তারপরেও বলছেন ঠিক আছে আপনি বলছেন এটুকু তো করা যায়, বাট এখন আপনি আগে ওই সিন দেখুন। মানে আবিও সেখানেই বন্ধুদের সঙ্গে বাজি ধরে মাল খাচ্ছে। তার ভাই যায়, তাকে দেখে ছেলের নেশা চড়ে যায়। ভাই আর কি করবে, বাসায় নিয়ে আসে। বেশি খেয়েছে বলে সকালে মাথা ধরেছে। তার ভাবি দুধ না কি যেন আনে, নে কেটে যাবে। তারপর ভাবি সিরিয়াস মুডে কিছু কথা বলে, শোন বেটা, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছি তোর ভাই আমার সর্বপ্রথম বলেছে তুই আমাদের ছেলে, তোর যেন কোনো কমতি না হয়। আমরা তোর কথা ভেবে বাচ্চাও নেইনি, তুই তো জানিস এই কথা। কেন তোর ভাইকে জ্বালাস? সে যেভাবে বলে তার মতো চলতে পারিস না? প্রমিস কর আজ এখন থেকে তুই সিরিয়াস হয়ে যাবে। আভি বলে ঠিক আছে তুমি যখন বলছো ওকে আমি ভালো হয়ে যাব। ভাই বলে সত্যি? তো তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, কিশোরের অফিসে তোর জব ঠিক হয়েছে। কি জব? ও এই জন্য এসব বলছিলে? আচ্ছা অন্যের অফিসে কেন, আমাদের অফিসে কেন নয়? ভাবি বলে বেশি কথা না বলে তাড়াতাড়ি নিচে আয়, তোর ভাই অপেক্ষা করছে। তো ভাবি ভাইয়ের খাতিরদারি করছে। একটু পর ছেলে নিচে আসে রেডি হয়ে, আর তার ড্রেস দেখে ভাই একদমই অবাক হয় না, কারণ এ সোজা কথার মানুষ না। কাজে পাঠিয়ে দিচ্ছে এই অভিমানের ছেলে নাস্তাও করে না, বের হয়ে চলে যায়। সিন চলে আসে কিশোরের অফিসে। আবি অফিসের ভিতরে এসে সেখানকার পরিবেশ আর কাজ বাজ দেখে তার মাথা ঘুরে যায়। আরে বাপরে কি চলছে এখানে? এরা কি মানুষ নাকি জায়েদ? যায় যায় একবার যে যায় জওয়ানি জওয়ানি। আস্তে সবাই তো মেশিনের মতো কাজবাজ করছে, বাট এই দিদিকে একটু কুল লাগে। ভাই তার কাছে যায়, দিদি ও দিদি। না দিদি খুব বিজি, তাকাই না। আবি এই ভাই সাহেবের কাছে যায় যে আরো বিজি। আবি খানিকটা রাগ করে তাকে থামিয়ে ফোন নিয়ে যে স্পিকার দেয়, ওপার থেকে তার জিএফ বলে বেবি কি হলো? আবে এসব কি বে? ভাই সাহেব বলে ভাই সবাই কাজে বিজি, আমি শান্ত থাকলে তো বস ধরবে, তাই একটু। আবি ভাবছে বাপরে এখানে তো সব জিনিয়াসদের আড্ডা। আচ্ছা বল কিশোরের রুম কোন দিকে? সে বলে দেয় ওদিকে কিশোর রমেশ নামে কারো অপেক্ষায় রয়েছে। একটু পর আবি আসে, কিশু আমি এসে গেছি। তাকে দেখে কিশোর বলে ওঠে শালায় একদিনেই সব প্রবলেম আসতে হবে। এ রমেশ কি এসেছে? আবি কিশোরকে ধরে, ব্রো বলো আমায় কি করতে হবে বলো। কিশোর ঝাঁকুনি খেয়ে বলে ব্রো আপাতত চুপচাপ এখানে বসে আমাকে মুক্তি দাও প্লিজ। কিরে রমেশ এলো? আমরা দেখি মধু আসে কিশোরের কাছে। কিশোর কি হচ্ছে এসব? ব্যাস ভাই দিদিকে দেখে তো ফ্ল্যাট হয়ে যায়। মধু কিশোরকে কথা শোনাচ্ছে কি যেন ব্যাপারে। আবির সেসব কানে যাচ্ছে না, সে তাকে দেখে যাচ্ছে। ও ভাই চোখ দিয়ে কি খেয়ে ফেলবে নাকি? কিশোর বলে ঠিক আছে আমি দেখছি, তুমি কেবিনে যাও। মধু চলে গেলে আবি বলে বাপ রে এটা কি মেয়ে নাকি পরি ব্রো? কেউ তোমার বস নাকি? কিশোর বলে ও হ্যালো, এখানে আমার পর কেউ নেই, ও তো এমপ্লয়। শুনে আবি আরো অবাক, একজন এমপ্লয় এভাবে কথা বলছে। কিশোর তাকিয়ে থাকে, এ রমেশ এলো। আবি ভাবছে এ শালা রমেশ আবার কে রে? সে কখন থেকে শুনে যাচ্ছি। এখানে ক্যামেরা একটু বিল্ড আপ দিয়ে একটু একটু করে দেখাই এই সেই রমেশ। কম্পিউটারের বিশাল এক প্রবলেম সে সমাধান করলো, তাই সবাই তাকে সাধুবাদ জানাচ্ছে। আবি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে ব্রো ইনিই কি রমেশ স্যার? অনেক বড় ইঞ্জিনিয়ার মনে হচ্ছে তাই না? ভাই সাহেব বলে আরে না, সে তো অফিস সহকারী। আবির ব্যথা লাগে, বাপ রে এখানে তো সব নমুনা দিয়ে ভরা, ওখানে এমপ্লয় মালিকের উপর ঝাড়ি নিচ্ছে, কি হচ্ছে এসব? কিশোর সবাইকে পাঠিয়ে দিয়ে রমেশকে বলে তার কেবিন দেখিয়ে দাও। আর হ্যাঁ ব্রো একটু ফর্মাল ড্রেস পরে এসো কালকে থেকে। যাক এরপর দুজন পরিচিত হয়। ঠিক আছে পরে কথা হবে, যাও ওইটা তোমার কেবিন। তার হাতের দিকে না দেখে
দেখে আবি অন্য কেবিনে ঢুকে যায়। তাও আবার কার কেবিনে ঢুকেছে? মধুর। এই সেরেছে, ভাই তো দেখে যাচ্ছে। মধু লক্ষ্য করে ঝাড়ি মারে, এখানে কি চাই তোর? এখানে কি কাজ? কি তুই? আবে কাকে কি বলছিস বে? চিনিস আমাকে? মধু রেগে যায়, দুজনের মাঝে বেশ তর্কাতর্কি শুরু হয়। তখন মধু বলে, তুই কেমন আমি জানি না, তোর কারণে আমার বান্ধবীর বিয়ে ভেঙে গেছে। ও, সেদিন পাবে একটা মেয়েকে টিস করার কারণে থানায় গেছিলি, আমি জানি তুই কেমন ছেলে। হলো, রমেশ আবিকে টেনে নিয়ে যায়। মধুর এক বান্ধবী আসে, কি রে কে ও? মধু বলে, আরে কে আবার? খাতায় আরেকটা ইডিয়েটের নাম জমা হলো। ওই কাকে কি বলছিস? একেবারে শেষ করে দিব। রমেশ আবিকে রুমে টেনে নিয়ে যায়, মানে মধুর পাশের কেবিনে তার। আবি বলে, শালা পুরো মুডটাই নষ্ট করে দিল, এখন একটু ঘোরার মূত্র পেলে চলুন বাইরে যাই। ব্যাস 2 খোর চলে আসে বারে। এ কথা সে কথা রমেশ বলে, আচ্ছা ব্রো, তোমার বান্ধবী গার্লফ্রেন্ড কেউ নেই? আবি হাসে, স্যার আমার সুখ কি আপনার সহ্য হচ্ছে না? ওসব প্যারার কাজে আমি নেই। মানে আবি মনে করে মেয়েরা ভালো না বা ধোকা দেয়, এই জন্য সে এইসব ঝামেলা জড়ায় না। রমেশ বলে, তাহলে কখনো ডেটেও যাওনি? আবি বলে, না, বাট ইচ্ছে হয় মাঝে মাঝে। রমেশ বলে, তাহলে তো উপায়ও আছে। উপায় কিভাবে? রমেশ বলে, তোমার ফোন দাও, আমি তোমায় একটা ডেটিং অ্যাপ নামিয়ে দিচ্ছি, মজাও হবে ডেটও হবে। আবি ফোন বের করে দেয়, আর এদের এখানে রেখেই সিন এখানে আসে। এরা দুজন বসে আবির কাজ আর ছেলেরা কতটা লুচ্চা হয় সেসব নিয়ে কথা বলছে, মজা নিচ্ছে। তার বান্ধবী বলছে, এমনই সব ছেলেরা এখন লুচ্চা। মধু বলে, না এটা আমি মানতে পারছি না, সব ছেলে এমন না। তার বান্ধবী সেটা মানতে চায় না। সে বলে, আমি ডেটিং অ্যাপে একটা ছেলেকে পছন্দ করেছিলাম, দেখা করার আগে সে এত ভালো ভালো কথা বলতো, যখন দেখা করার সময় আমি শাড়ি পরে গেছি তার নজর আমার কোমর থেকে সরছেই না। আমি যে আনইজি ফিল করছি সে বুঝতে পারছে না। সব ছেলে সুযোগ পেলেই এমনই, নজর সরায় না। মধুর কথা, সব ছেলে এমন না, কিছু ছেলে আছে যারা জাস্ট চোখ দেখে মন অবধি পৌঁছায়, যেমন মমিন। আচ্ছা, দিদি আর সেটা মানে না। এবার এটা নিয়েই দুজনের মাঝে বাজি হয়। মধু প্রমাণ করে দেখাবে সবাই এক না। ওকে, এর জন্য তো এখন র্যান্ডম কাউকে লাগবে। তাকে পাবে কোথায়? ডেটিং অ্যাপে। কি কিছু আন্দাজ করতে পারছেন? মধু ডেটিং অ্যাপ ইনস্টল করতে বলে, ওদিকে এরাও অ্যাপ নামিয়েছে। রমেশ বলছে, সবাই পেট নেম দিয়ে আইডি খোলে, আমরাও তাই করব। আচ্ছা তোমার একটা পেট নেম বলো। আবি বলে, স্যার আমার বাড়িতে তো কোনো পোষা পানি নেই। রমেশ বি লাইক, আবে ও 10-15 লিটার গান্ডু, পেট নেম মানে নিক নেমের কথা বলেছি, যে নামে তোমার বিশেষ মানুষগুলোই চেনে। ও আবি বলে, নানি এই নামে আমায় জাস্ট ভাবি আর ভাই ডাকে। রমেশ সেই নামে আইডি খোলে। দেখো ব্রো, বয়স আর এরিয়া সেট করে তুই মেয়েদের আইডি দেখতে পাবে। যাকে তুমি লাইক দিবে তার কাছে নোটিফিকেশন যাবে। সে যদি উল্টো তোমায় লাইক করে তাহলে চ্যাট বক্স খুলে যাবে। তারপর তুমি তোমার জাদু দেখিয়ে তাকে বুঝেছি স্যার, আপনি তো জিনিয়াস একটা। রমেশ বলে, দাও এখন তোমার একটা হট ছবি অ্যাড করে দাও। আবি বলে, আরে স্যার আমার ছবি দিলে তো কাজ হবে না, আজকাল মেয়েদের কারণে আটার দাম বেড়ে গেছে, কোনো মেয়ে নর্মাল থাকে না, সবাই মুখে কি সব লাগায়। খারান আলম কাকার ছবি লাগায়। রমেশ বলে, তাহলে আলম কেন, জাহেদ খানের ছবি কেন নয়? আবি বলে, ব্রো সে তো এমনিতেই হ্যান্ডসাম, তাকে দেখে মেয়েরা লাইনে পড়ে যাবে, ওর থেকে আলম কাকার ছবি দিলাম, এতে যে মেয়ে আমার প্রোফাইল পছন্দ করবে বোঝা যাবে সে আলাদা নজরে দেখে বা তার চিন্তা আলাদা। আর এখানে আমার থেকে একটা বাস্তবতার কথা শুনে নিন, যে মেয়েগুলো আলাদা চিন্তার হয়, যাদের ভাবনা আলাদা হয়, তারা সব সময় সুন্দর হয়। এখন আপনার চোখে সৌন্দর্যের ডেফিনেশন কি তা তো আমি জানি না, বাট লক্ষ্য করেন। যাক, ছবি সেট করা হয়েছে, এবার দুজন মিলে দেখছে কাকে লাইক করবে। দেখতে দেখতে একটা প্রোফাইলে সূর্যকান্ত মানে প্রবীণ কৌতুক অভিনেত্রী ছবি লাগানো। রমেশ বলে, তুমি যেমন ভাবছো ওই মেয়ে তো তেমন ভাবনাতেই এমন প্রোফাইল লাগাতে পারে, সেই জন্য এত ওল্ড ছবি লাগিয়েছে, কেননা আমরা তাকে নক দেই, তার ভাবনা যেহেতু আলাদা। আমি বলে, বাহ স্যার আপনি তো তাই করা হোক। বাস তার লাইক দেয় আর নোটিফিকেশন চলে আসে মধুর এখানে। সঙ্গে সঙ্গে মধু ফোন নিয়ে চেক করে। মধু তার ফ্রেন্ডকে বলে, কিরে তুই না বললি কেউ লাইক করবে না, দেখ করেছে একজন, তার ভাবনাও আমার মতো, দেখেছিস সে আলম কাকার ছবি প্রোফাইলে লাগিয়েছে। কাহিনী কি বুঝতে পারলেন নাকি ভেজাল আছে? মানে আবি যাকে লাইক করলো সেই আইডি মধুরি। রাতে বাসায় ফিরে মধু তার ব্যাপারে ভাবতে থাকে যে লাইক করবে কিনা বা কেমন সে, কিন্তু কথায় আছে না, পেছনে শয়তান লাগলে আর কোনো কিছু কাজে আসে না। অবশেষে সে লাইক দিয়ে মেসেজ করে। আচ্ছা আলম কাকার ছবি কেন দিয়েছেন আপনি? আবি বলে, আপনি যে কারণে সূর্যকান্তমের ছবি দিয়েছেন। বাস 1-2 করে তাদের কথা চালু হয়, নাম নিয়ে কথা ওঠে। মধু আইডির যে নাম রেখেছে সেটা অনেক বড়, তাই আবি বলে সে তাকে চিন্নি বলে ডাকবে। মধু জিজ্ঞেস করে, চিন্নি কেন? আবি বলে, আমার বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডকে এমন অনেক কিউট নামে ডাকে, আমি তখনই ভেবেছিলাম আমার গার্লফ্রেন্ড হলে আমি এই নাম রাখবো, তাই। মধু চমকে ওঠে, বাপ রে এই ছেলে তো রকেটের মতো দৌড়াচ্ছে। ও হ্যালো, আমি আপনার গার্লফ্রেন্ড কখন হলাম? আবি বলে, অলরেডি তো আমরা ফ্রেন্ড হয়েছি, আশা করি আপনি মেয়ে তো। বাহ,
কমন সেন্স। মধুর ভালো লাগে। এরপর তাদের আলাপ শুরু হয় ডিটেইলে। বাস্তবে আবার দুজন কিন্তু একে অপরকে পছন্দ করে না। আবির কথা, লাইফে যখন অপশনের অভাব নেই তাহলে একজনকে ডেট করে তাকে কেন বিয়ে করতে হবে? যদি তার থেকে বেটার অপশন পাওয়া যায় তাহলে ক্ষতি কি? এটা আবার মধু শুনে আবিকে আরো অপছন্দ করে। আবার সুযোগ পেলে আবিও তার পেছু নেই। মানে দুজন একে অপরকে একদমই পছন্দ করতে পারে না। আবার নানি আর চিন্নি সেজে দুজনের কথা কিন্তু ঠিকই চলছে। ওই জগতে তারা একে অপরকে বেশ পছন্দ করে ফেলেছে। সময় পেলেই দুজন ফোনে লেগে থাকে, ঘন্টার পর ঘন্টা কথা চলে। মানে নতুন নতুন চুলকানি হলে যা হয় আর কি। এভাবে চলছে। একদিন মধুর বাবার অসুখ একটু বেশি হয়, যাতে তার মুড অফ ছিল, তাই কথা বলতে চাইছিল না। নানি বলে, আরে বাবা অসুস্থ তো তুমি কেন মন ভার করে আছো? চিন্নি বলে, হাজব তো, কি বলছো তুমি এসব? আমার বাবা অসুস্থ আর আমি কি চিল করে বেড়াবো? আবি সুন্দর একটা কথা বলে। সে বলে, চিন্নি, তোমার বাবা হয়তো শারীরিকভাবে অসুস্থ, তুমি তাকে ভালোবাসো বলে তার কষ্টে কষ্ট পাচ্ছ, খুব ভালো, কিন্তু বাবা কি তোমায় কম ভালোবাসে? সে তোমার মুড অফ দেখলে মানসিক ভাবেও সে অসুস্থ হয়ে যাবে, আর এতে তার সেরে ওঠার শক্তি কমে যাবে। কথাটা চিন্নি মানে মধুর খুব ভালো লাগে, আর এরপর থেকে সে সবসময় হাসি খুশি থাকে বা থাকার চেষ্টা করে। অফিসে দুজনের দেখা হলে তো কেউ কাউকে সহ্য করতেই পারে না। রমেশ দেখছে আবি আজকাল বিজি হয়ে গেছে ফোনে। মধুর ফ্রেন্ড তিতাও দেখে মধু এখন ফোনেই লেগে থাকে। দেখ, এভাবেই আরো কিছু সময় পার হয়ে যায়। একদিন আবি তার ভাবিকে নিয়ে মন্দিরে এসেছিল। তার ভাবি ভিতরে যেতেই দেখে কিছু ছেলে পেলে মন্দিরে কাজ করা মেয়েদের বাজে অ্যাঙ্গেলে ভিডিও করতে। ভাবে তাদের উপর রাগ হয়। এক গোবরের মাটন বানিয়ে খাওয়া বয়েল করা মোস্তাক কাকা এসে উল্টো ভাবির সঙ্গে বেয়াদবি করতে থাকে। মানে সে তাদেরই লোক। ব্যাস একটা নারকেল উড়ে এসে কাকাকে লাগে, আর সে তার চোখ দিয়ে তিশাকে দেখতে থাকে। এরপর এখানে কি হবে বুঝতে তো পারছেন। আবি তার বিট বাজাচ্ছে। ওই মন্দিরে আবার মধু এসেছিল। আবিকে মারামারি করতে দেখে ভুল বোঝে যে এই ছেলে এত খারাপ যে মন্দিরে এসেও মারামারি করছে। ছি, বাস্তবে কি হয়েছে সেটা আর জানলো না। মারামারি শেষে আবি ভাবিকে নিয়ে বাসায় ফেরে। সিন পরের দিন অফিসে আসে। দুজনেই তাদের কাজে লেগে আছে, কি আর করবে, ওই চলছে। রমেশ কাকু এসে বলে, ব্রো এভাবে আর কত, এবার দেখা তো করো। আবি বলে, এখন তো করা যায়। আচ্ছা বলে দেখি কি বলে। আবি চিন্নিকে বলে, কেননা আমরা দেখা করি চিন্নি। মধু বলে, করা যায়। আবি বলে, তাহলে সামনের সপ্তাহ। চিন্নি বলে, এতদিন অপেক্ষা কেন করতে হবে? কেননা আজ বিকালেই করি জুবলি হিলস কফি শপে। ব্যাস, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। ছেলে খুশিতে নাচতে শুরু করে, একদম কঠিন নাচ। সেটা দেখে মধু ভাবছে এ কি পাগল হয়ে গেল নাকি। আবি ঠান্ডা হয়। এরপর দুজন অপেক্ষা করতে থাকে সেই মধুর ক্ষণের জন্য। যখন কোনো মানুষকে ভালো লাগে আর তাকে প্রথম দেখতে যাচ্ছি, এর যে একটা ফিল, এটা আসলে অনেক মজার একটা ব্যাপার, ভিতরের একটা ফিল। এটা সেই ফিলটাই কিন্তু দুজনের ফেসে দেখা যাচ্ছে। যাক, সময় হয়েছে। আবি একটু আগেই বের হচ্ছে। কিশোর আবিকে ডাকে, মানে একটু কাজ বাকি আছে তাকে করতে বলছে। মধুও বের হয়েছে। আবি বলে, ব্রো জরুরি একটা কাজে বাইরে যাচ্ছি, আমি পারবো না। আর তাছাড়া এখানে তো অন্য কেউ কাজের জন্য বেস্ট এমপ্লয়ের পুরস্কার নেই, তো তাকে দিয়ে করাও। বলে সে চলে যায়। কিশোর মধুকে ধরে, প্লিজ এটা করে দিয়ে তারপর তুমি যাও, কিছু তো করার নেই। মধু যেতে পারে না। ওদিকে আবি চলে গেছে সেই কফি শপে। একটা টেবিল বুক করে নিয়েছে তাদের প্ল্যান অনুযায়ী, কিন্তু সে সেখানে না বসে অন্য টেবিলে বসে চিন্নির আসার অপেক্ষা করতে থাকে। কোনো মেয়ে যখন কফি শপে ঢুকছে, আবির ভিতরটা নড়ে উঠছে যে এই হয়তো চিন্নি, বাট কেউ সেই টেবিলে বসে না। ওদিকে মধু কাজের চাপে পড়ে আর বের হতে পারে না। আবি অপেক্ষা করতে করতে সময় পার হয়ে যায়। শেষে মধু মেসেজ করে বলে দেয় একটু ঝামেলায় পড়েছে, আজ যেতে পারবে না, কাল সেম টাইম সেম প্লেস সেম টেবিল। আবি বলে ঠিক আছে। পরের দিন সেম সময় মধু একটু আগে বের হয়ে যাচ্ছে। স্কুটি নিতে গিয়ে আবির গাড়ি সেখানে দেখে আবির রাগ তার গাড়ির উপর ঝাড়ে। ওদিকে আবি একটু দেরিতেই বের হয়। বাইক স্টার্ট দিতে গিয়ে দেখে স্টার্ট নিচ্ছে না। মানে মধু কিছুতে একটা আকাম করে গেছে। কি করবে? তখনই রমেশ কাকু আসে। আরে কি হয়েছে? স্যার আমার জরুরি কাজে বাইরে যেতে হবে। কাকু বলে, ও আমিও তো যাচ্ছি অফিসের গাড়িতে। আমি বলে, স্যার আপনি একটু দয়া করে আমার বাইক ঠিক করে নিয়ে যান, আমি অফিসের গাড়িতে যাই। বলে সে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। অফিসের গাড়িতে ওঠে। ড্রাইভার আর গাড়ি ছাড়ছে না। দাদা কি হলো, চলুন। সে বলে, সিট বেল্ট পরে নিন। আমি পরে নাই। এরপর গাড়ি তো ছাড়ে, কিন্তু যে গতিতে চলে। আফি বলে, দাদা আপনি কি গাড়ি চালাচ্ছেন নাকি কচ্ছপ? রাগ করে সে নেমে দৌড়ানো শুরু করে। ওদিকে মধু অপেক্ষা করছে, আবি আসছে না। সময় পার হয়ে যাচ্ছে। অনেকটা দৌড়ে আবি অনেকক্ষণ পর কফি শপে আসে, কিন্তু ততক্ষণে মধু সেখান থেকে চলে গেছে। ওইটাকে জিজ্ঞেস করলে সে বলে অনেকক্ষণ অপেক্ষা করার পর মেয়েটা একটু আগেই চলে গেল, ধুর মিস হয়ে গেল। চিন্নি মেসেজ করে বলে দেয়, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু তুমি আসলে না, আমার বাসায় ফিরতে হবে তাই চলে গেলাম, আবার দেখা হবে কখনো, চিন্তা করো না। চিন্তার কিছু নেই, বাট দেখা করতে গিয়ে দেখা না হলে কেমন লাগে এটা যারা মিস করেছে তারাই বোঝে। কি আপনিও তাদের মধ্যে একজন না? না বলুন।
যাক, দেখা হলো না, সেই কষ্ট দূর করতে দুজন ডাবের পানি নিয়ে বসে যায়। রমেশ কাকু বলে, ব্রো তোমার তো খুব সিরিয়াস মনে হচ্ছে, তুমি এভাবে তার জন্য ছুটে গেলে? আবি বলে, স্যার জানি না কি হয়েছে, বাট তাকে ভালো লাগতে শুরু হয়েছে, তাকে দেখার আগ্রহ ভিতরটা কেমন জানি করে দিয়েছে। এখন মনে হচ্ছে তার জন্য মাসের পর মাস অপেক্ষা করা যাবে, কোনো সমস্যা নেই। রমেশ কাকু বুঝতে পারে ছেলে প্রেমে পড়েছে। যাক, মাঝখানে আরো কিছু সময় পার হয়ে যায়। আবির অস্থিরতা দেখে একদিন রমেশ স্যার বুদ্ধি দেয় যে অমুক কফি শপে ওকে লাল ড্রেস পরে আসতে বলো, তুমি তাহলে দূর থেকেই দেখে বুঝতে পারবে সামনে যাবে কি যাবে না। আবি বলে, ঠিক আছে, বলে দেখি। আবি মেসেজ করে, চিন্নি তোমার একটা জরুরি কথা বলার ছিল। চিন্নি সে সময় লাইনেই ছিল, সেও বলে তারও একটা জরুরি কথা বলার আছে। নানি বলে, তো ঠিক আছে, তাহলে কাল অমুক জায়গায় এমন সময় দেখা হবে, আর হ্যাঁ তুমি একটু লাল ড্রেস পরে এসো। চিন্নি বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই। সিন পরের দিন আবির বাড়িতেই শুরু হয়। আবি রেডি হচ্ছে, আজ যে করেই হোক দেখা করতেই হবে। ছেলের মনে তো লাড্ডু ফুটছে। তার ফিটফাট হওয়া দেখে ভাবি বলে, কি খবর বেটা, খুব হাওয়া মারা হচ্ছে, কি হয়েছে তোর বলতো, আজকাল ফোনে লেগে থাকিস, ব্যাপার কি? আভি ভাবিকে বসায়, তারপর সব খুলে বলে যে ডেটিং অ্যাপের মাধ্যমে একটা মেয়েকে সে ভালোবেসে ফেলেছে। কয়েকবার দেখা করার চেষ্টা করেছে কিন্তু হয়নি। আজও সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর আজ দেখা হলে সে তাকে মনের কথা খুলেও বলবে। মেয়েটাও তাকে পছন্দ করে, আর সে তাকে আদর করে চিন্নি বলে ডাকে। ভাবি বেস্ট উইশ জানাই। ওদিকে মধুও তার বাবাকে সব খুলে বলে যে এই হয়েছে, সে আবার তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর তাকে মনের কথাও সে খুলে বলবে যে সে তাকে পছন্দ করে। তার বাবাও দোয়া করে দেয়। ব্যাস খুশি মনে মধু নানির সঙ্গে দেখা করতে বের হয়। স্কুটিতে করে যাচ্ছে, আর মনের মাঝে আলাদা এক অনুভূতি। কখনো দেখেনি, বাট তাকে ভালোবেসে ফেলেছে। মানুষটা কেমন হবে কে জানে, কিন্তু তারপরেও তার প্রতি একটা মজার ফিল অনুভব করছে। করতে করতে যাচ্ছে, ওদিকে আবি আগে এসেছে, বসে বসে চিন্নির অপেক্ষা করছে। তার ফেসেও একটা গ্লো দেখা যাচ্ছে। ছেলেরা আবার এমন ক্ষেত্রে যতটা মেয়ের ভালোবাসা এক্সপেক্ট করে, ততটাই মেয়েটা কতটা সুন্দর হবে সেটাও এক্সপেক্ট করে। আবির সেটা নিয়েই টেনশন হচ্ছে যে না জানি দেখতে কেমন হবে। বসে বসে গোলাপের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে হুট করে নজর পড়ে কফি শপের বাইরে একটা লাল ড্রেস পরা দিদির দিকে। আবির চোখ বড় হয়ে যায়। তার মনের মাঝে আলাদা একটা হালচাল শুরু হয়। দিদির ওড়না গাছের সঙ্গে লেগেছে, সেটাই খুলছে। এখানে আবি খুব এক্সাইটেড। আশপাশ থেকে সব গোলাপ নিয়ে নেয়, তারপর বাইরে এসে পেছন থেকে হালকা করে ডাক দেয়, চিন্নি। দিদি ঘরে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার মেরিনা মেনন, অর্থাৎ চিন্নির চেয়ে আছে। আবি বলে, তুমি চিন্নি? দিদি বলে, জি আপনি? জি বলার সঙ্গে সঙ্গে আবি তাকে ধরে কোলে উঠায় আর আই লাভ ইউ বলতে থাকে। চিন্নি তো কিছু বুঝতে পারছে না। আরে কে আপনি, কি করছেন? হ্যালো না, ছেলে শুনছে না। আওয়াজ আসে, কে তুমি? আবি নামিয়ে দেয়। মুরব্বী সহ কিছু লোক হা করে আছে। আবি বলে, আপনাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই ওর বাবা মা। কি চিন্নি ঠিক বলেছি? চিন্নি মাথা নাড়ায়। তখনই আবার কেউ একটা এসে আবিকে লাথি মেরে ফেলে দেয়, মানে চিন্নির ভাই। চিন্নি তো ভয় পাচ্ছে। তার মা বলে, বেটি কে সে? চিন্নি বলে, কি জানি মা, আমি তো চিনি না। তার বাবা গাড়িতে উঠতে বলে। চিন্নি বলে, বাবা আমি তাকে। তার বাবা কথা শোনে না। আর এই যে বাংলার পাঁচের মতো মুখ করেছে, এটা চিন্নির হবু বর। চিন্নির ভাই মারতে যাবে, আবি হাত ধরে, মিস্টার কে আপনি? সে আমার গার্লফ্রেন্ড। তার ভাই বলে, আবে আমার সামনে আমার বোনকে টিজ করছিস? আবি হাত ছেড়ে দেয়। সে আবার মারে। কাকু এসে থামায়, বেটা এটা পাবলিক প্লেস, সবাই দেখছে। তো চিন্নির ভাই মূলত একজন পুলিশ অফিসার। আবিকে মেরে টেরে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। চিন্নি যেতে ধরে ফিরে আবার তাকায় যে বেচারা মার খেলো। আবি দেখে ওদিকে পেছনে দেখছেন মধু আসছে। চিন্নির দেখা দেখে আবি এখান থেকে চিল্লানো শুরু করে, চিন্নি আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আই লাভ ইউ চিন্নি। আবে ছাগল নাকি বে, কনফার্ম তো হয়ে রে। যাক, এটা শুনে এই চিন্নি মনে করে এটা তো নানি হতে পারে। সে বুঝি তাকেই প্রপোজ করলো। রাস্তার মাঝ থেকেই পেছন দিকে তাকাতে যাবে, অন্য একটা গাড়ি এসে তাকে লাগিয়ে দেয়, যাতে মধু চটকে পড়ে যায়। হলো আবি এখনো লক্ষ্যই করেনি। লোকজনের দৌড়ে দৌড়িতে এসে লক্ষ্য করে, এসে দেখে কেউ একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখে এটা তো মধু। আবি মজা নিচ্ছে, কি এবার কই যাবেন ম্যাডাম? আমার সঙ্গে তো খুব মজা নেন, এখন আপনাকে কে বাঁচাবে? তো শত্রু যতই হোক পড়ে আছে, কি আর করার? অ্যাম্বুলেন্সে ফোন করে। আর এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেলের পর সিন চিন্নির বাড়িতে শুরু হয়। চিন্নির বাবা আর ভাই তাকে ধরেছে যে সে তাদের কেন ওই ছেলের ব্যাপারে আগে বলেনি। চিন্নি পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছিল, তার কারণে বিয়ে করতে চাইছিল না। তার বাবার কথা, সেজন্যই হয়তো এই বাহানা করছিল বাইরে যাওয়া। চিন্নি তাদের বোঝাতে চেষ্টা করে যে সে তাকে চেনে না। চিন্নির ভাই বলে, সে তাকে পাবলিক প্লেসে এভাবে তুলে ধরলো, সে কোনো রিয়াক্ট করলো না কেন? চিন্নি বলে, আমি কোনো রিয়াক্ট করার সুযোগই তো পেলাম না ভাইয়া। চিন্নির মাও যখন মানতে চায় না, তখন চিন্নির মনটা ভেঙে যায়। আরে দিদি শান্তভাবে বলে বুঝতেছে না, একটু রাগ করে বোঝাও, তাহলেই তো হয়। এমন নেমো করলে তো কেউ মানবে না। যাক, চিন্নি সেখান থেকে রাগ করে রুমে চলে যায়। আর একটু পর ধাম করে একটা শব্দ হয়। সবাই দৌড়ে গিয়ে দেখে চিন্নি ট্যাবলেট খেয়ে নিয়েছে। তাকে হসপিটালে শিফট করা হয়। মধু যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে নিয়ে আবি যে হসপিটালে এসেছে,
সেখানেই চিন্নিকে আনা হয়েছে। মধুর বান্ধবীকে আবি ফোন করেছিল, সে এসেছে। রুমে এসে দেখে আবি বসে আছে মজায়। মধুর এখনো হুঁশ ফেরেনি। আবি চাপা মারছে, তার মাথায় অনেক ব্যথা লেগেছে। বেশি ভাব নিলে এমনই হয়, সে এখন পাগল হয়ে যাবে। একটু পরে মধুর হুঁশ ফেরে। আবিকে দেখে তো তার বিরক্ত লাগে, এখানে কেন? আবি বলে, ম্যাডাম আমি আপনাকে বাঁচিয়েছি, ধন্যবাদ না দিয়ে প্রশ্ন করছেন? মধুর বান্ধবী বলে, হ্যাঁ হ্যাঁ, ডাক্তার থেকে আমি শুনেছি ওর মাথায় সামান্য একটু চোট লেগেছে, তো ভাবনার কিছু নেই, চলো যাও এখান থেকে। আবি একটু ঠোকা মেরেই চলে যায়। শয়তান একটা। দিদি মধুকে ধরে, আচ্ছা এবার বলতো কি করে হলো এমনটা? মধু বলে, নানির সঙ্গে দেখা করার জন্য কফি শপে যাচ্ছিলাম, রাস্তার মাঝখানে নানি আমায় ডেকে প্রপোজ করলো, আমি তাকে দেখিনি, মাঝখানে গাড়ি থামিয়েই দেখতে যাই আর পেছন থেকে একটা গাড়ি এসে লাগিয়ে দেয়। তার ফ্রেন্ড বলে, এভাবে কাউকে না দেখি এমন এক্সাইটেড কেন হচ্ছিস বলতো? ছেলেটার ব্যাপারে তো আমরা কিছুই জানি না, সব ঠিক আছে, কিন্তু মধুর মনের অবস্থা তো আর সে বুঝতে পারছে না। যাক, মধু বলে, আমার ফোন। দিদি বলে, বাইকের সঙ্গেই রাখা আছে, মেকানিকের কাছে আছে, তুই আগে সেরে ওঠ। ওদিকে আবি রমেশ কাকুর সঙ্গে কথা বলতে বলতে বাইরে যাচ্ছে। চিন্নির ভাই সেখানে ডক্টরের সঙ্গে কথা বলছে। সেদিক দিয়েই আবার চিন্নিকে ক্যাবিনে শিফট করা হচ্ছে। ব্যাস, চিন্নিকে দেখে পাগলের ভালোবাসা উথলে পড়ে। চিন্নি, কি হয়েছে তোমার? নার্স, কি হয়েছে ওর? দিদিরা বলে সে পয়জন খেয়েছিল। আবি চিল্লানো শুরু করে, চিন্নি তুমি এটা কেন করতে গেলে? কি হয়েছে তোমার? আমি তো তোমার সঙ্গে আছি, কেন এমনটা করলে? কেমনটা লাগে বলুন? চিন্নির ভাই সে ধরে, হারাম গাদা, আজ তোকে নিয়ে আবার পেটানো শুরু করে। মার খাচ্ছে। চিন্নিকে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে, সে নিচ থেকে চিল্লাচ্ছে চিন্নি চিন্নি বলে। সেটা আবার মধু শুনতে পেয়ে চমকে ওঠে। প্রিয়জনের ডাকা নামে কেউ ডাকলে সবার ভেতরটা এরকম আত্রেই ওঠে। সে তো সত্যিই শুনেছে, কিন্তু তার বান্ধবী বলে, এখানে নানি কোথা থেকে আসবে? তুই তাকে নিয়ে বেশি বেশি ভাবছিস, এই জন্য মনে হচ্ছে, এ বলে শান্ত করে দেয়। এখানে নার্সরা আবির ব্যাপারে গল্প করছে যে ছেলেটা তাকে কত ভালোবাসে, তার জন্য মার খাচ্ছে, এটা সেটা। এদিকে চিন্নির ভাই আবিকে শুট করতে গান তাক করে। চিন্নি এসে সামনে খায়। ভাইয়া কি করছো তুমি এটা? তার ভাই বলে, এটাই আমি দেখতে চেয়েছিলাম। দেখো বাবা, এই তোমার মেয়ে, আমি বলেছিলাম না ও না চেনার ভান করছে, এই দেখো। চিন্নি আবার বলে, ভাইয়া আমি সত্যি বলছি, আমি তাকে ঝাড়ি মেরে তার বাবা চুপ করায়। চিন্নির যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার বাবা ছেলের বাবার কাছে ক্ষমা চায়। এরপর কাকু চিন্নিকে বলে, তোর মনে এসব ছিল, তুই আমাদের তো আগে বলতে পারতিস, তাই না? ঠিক আছে, আজ থেকে আমরা মনে করব আমাদের মেয়ে নেই, আমাদের মেয়ে মরে গেছে। সঞ্জয় চলে আয়। চিন্নির কোনো কথায় তারা শোনে না। আর কি, চিন্নি কান্না শুরু করে, এটা কি হলো? এবার এই ইন্ডিয়ান জায়েদ খান চিন্নিকে ধরে দাঁত কেলাচ্ছে আর বলছে, আরে তুমি চিন্তা করছো কেন? আমি তোমার সঙ্গে আছি, সারা দুনিয়া তোমায় ছেড়ে দিলেও আমি তোমার পাশে আছি, টেনশন করছো কেন? চিন্নি আবির দিকে তাকিয়ে আবে কমপ্লেন খেয়ে নেশা করা হনুমান, কেন আমার পিছে পড়ে আছিস বে? বাট কথায় আছে না, মেয়ে মানুষের মন, তার সঙ্গে কি হয়েছে সেটা না ভেবে আবির মাথা দিয়ে রক্ত পড়ছে সেটা নিয়ে ভয় পায়। আর আবি এটাকে কেয়ার মনে করে চিন্নিকে নিয়ে চলে যায় মরুর দেশে। এখন স্বপ্নের জগতে এসেছে, এখানে তো আর মশা মারবে না। যাক, তারা মজামস্তি করতেই পারে, করুক, সে ওদের কাতাতে রয়েছে। চলুন আমরা সামনে যাই। ভাবির ডাকে আবির স্বপ্ন ভাঙে। আরে ভাবি কি করলি? এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। ভাবি বলে, বেটা তুই চিন্নির সঙ্গে দেখা করতে গেছিস? তার আগে ভাবি, আপনি আমাদের এটা বলুন যে আপনি কোথা থেকে এখানে এলেন, আপনি কি করে জানলেন আবি এখানে আছে? যাক, সে প্রশ্নের উত্তর আর নাই পেলাম। আবি ভাবিকে সব খুলে বলে যে এই ঘটেছে। ভাবি এখন এক্সাইটেড চিন্নিকে দেখবে, কারণ সে তো এই হসপিটালে রয়েছে। ওদিকে চিন্নির একটা বেস্ট ফ্রেন্ড রয়েছে, সে তার কাছে এসে বকাঝকা করছে, সে কেন পাগলের মতো বড়ি খেতে গেল। চিন্নি বলছে, আরে কি করব, আমি তাদের কত করে বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝতেই চায় না। দিদি বলে, আচ্ছা ঠিক আছে, এখন বল এই রোমিওটাকে? চিন্নি বলে, আরে আমি চিনি না রে, হুট করে এইভাবে ধরে আমায় আই লাভ ইউ বলছে। দিদি বলে, বুঝতে পারছি, সে মনে হয় ওয়ান সাইড লাভার। কথা বলছিল, ভাবি আসে, যে শুয়ে আছে সেই তো চিন্নি হবে। ভাবির পছন্দ হয়ে যায়। ও হ্যাঁ, আমি আবির ভাবি। বাবা তুমি তো বেশ কিউট গো। মানে ভাবিও আবির মতোই কথা না শুনে সমানে বলে যায়, কোনো সমস্যা নেই, তোমার বাবা মা চলে গেছে তো কি হয়েছে, আমরা তোমাকে বাড়িতে নিয়ে যাব। চিন্নি বলতে যাবে এক্সকিউজ মি, তার ফ্রেন্ড থামায়, এই পরিবারের মানুষগুলো কি এমনই নাকি? হ্যাঁ, এত এক্সাইটমেন্ট কেন এদের? যাক, ভাবি চলে গেলে দিদি চিন্নিকে বুদ্ধি দেয়, শোন, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তুই পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চাইছিস, তোর পরিবার তোকে জোর করে বিয়ে দিতে চাইছে, তুই যে চুরি করে আবেদন করেছিস, পাসপোর্ট বা বাকি সব ডকুমেন্ট আসতে তো 10 দিন সময় লাগবে। তো এই 10 দিন তুই ওদের পরিচিত লোক হয়ে ওদের সঙ্গে ওদের বাড়িতে গিয়ে থাক, তারপর কাগজপত্র সব ঠিকঠাক হয়ে গেলে চলে যাবি বাইরে গিয়ে, তারপর ওকে জানাবি যে সে কি ভুলটা করেছে। চিন্নি মনে করে এটাই ঠিক। বিকেলে চিন্নিকে আবি তাদের বাড়িতে নিয়ে যায়। তার ভাই ছিল না, ভাবি আবির রুম তাকে দিয়ে দেয়। চিন্নির বান্ধবী বলে, যাক ভালোই হলো, এখন তুই এখানে থাক। চিন্নি বলে, দেখ আমার না এটা ঠিক মনে হচ্ছে না, মানুষগুলো খুব ভালো, তাদের ধোকা দেওয়া কি ঠিক হবে? দিদি বলে, তোর কাছে কি আর কোনো অপশন আছে? সে চলে যায়। ওদিকে মধু হসপিটাল থেকে বের হয়েই তার বাইক যেই গ্যারেজে দেওয়া ছিল, মানে মেকানিকের কাছে, সেখানে আসে। মেকানিক কাকু বলে, আর একটু সময় লাগবে বাইক ঠিক হতে। মধু স্কুলের ভিতর থেকে তার ফোনটা বের করে নেয়, অন করতে যাবে, দেখে অফ হয়ে গেছে। দাদার থেকে চার্জার নিয়ে ফোনটা আগে অন করে,
তারপর তাড়াহুড়ো করে ডেটিং অ্যাপে ঢুকিয়ে দেখে আল্লাহর হস্তে নানির একটা মেসেজও নেই। কি করে করবে, সে তো মজায় আছে। বেচারি মধু অবাক তো হয়, কিন্তু উল্টো আবার ভয়ও পায় যে হয়তো নানির কোনো প্রবলেম হয়েছে, হয়তো সে কোনো বিপদে পড়েছে, এই জন্যই মেসেজ করতে পারেনি। তার ফ্রেন্ড বলছে, মধু একটু ঠান্ডা হ, এমন তো হতে পারে যে সে আর তোর প্রতি ইন্টারেস্টেড নয়। মধুর মন মানতে চায় না, সে তার নাম্বার দিয়ে নানিকে কল করতে বলে। দিদি বলে, আরে কি করছিস, তোর নাম্বার দিচ্ছিস কেন? মধু বলে, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, আমার মন বলছে ওর কিছু তো একটা হয়েছে, আর আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি রে। মধুর চোখ মুখ দেখে তার বান্ধবী মানতে বাধ্য হয় যে মধু তাকে কতটা ভালোবেসে ফেলেছে। সিন পরের দিনে আসে। মারামারিতে আবির ফোনটা নষ্ট হয়ে গেছে, সেটাই অন করার চেষ্টা করছে। ভাবি তাকে নতুন একটা ফোন গিফট করে। আবি অনেক খুশি, এমন ফোন পেলে তো খুশি হবে। যাক, ভাবি বলে, আবার ডেটিং অ্যাপ নামাচ্ছিস নাকি? আবি বলে, ভাবি চিন্নি তো আমার সঙ্গে আছে, এখন ডেটিং অ্যাপ দিয়ে কি করবো? ভাবি চিন্নির জন্য উপরে খাবার নিয়ে যায়, খেতে বলে, সে তো খাই না, উল্টো ভাবির সঙ্গে ভালো করে কথাও বলে না। ভাবি চুপচাপ নিচে এসে আবিকে বলে, যখন একটা মেয়ে কারোর জন্য তার পরিবার ছেড়ে চলে আসে, সেই মেয়ের জন্য নতুন জায়গায় মন লাগানো অনেক কঠিন হয়ে যায়। তুই ওর জন্য কিছু একটা কর যাতে ওর মন ফ্রেশ হয়ে যায়। আবি বলে, ঠিক আছে ভাবি, আমি চেষ্টা করে দেখছি। এর পরের সিনেই আমরা দেখি চিন্নির মা আবিদের বাড়িতে, আর তাকে দেখে আবি গিয়ে পা চাটা শুরু করে। আবি উগান্ডা চেরি ফল, একটু তো খোঁজ খবর নে কে এই চিন্নি। যাক, ভাবি আন্টিকে উপরে যেতে বলে। চিন্নির ফ্রেন্ড আন্টিকে নিয়ে উপরে যায়। এবার মাকে দেখে অবশ্যই চিন্নির খুব ভালো লাগে। এরপর আন্টি বলে, ও আমাকে সব খুলে বলেছে, তো তুই এখানেই থাক, বাড়িতে তোর বাপ ভাই কেমন সেটা তো জানিসই। তার মাও সাপোর্ট করে। এরা কথাবার্তা বলছে। ভাবি বুঝতে পারছে না চিন্নির মা এখানে কি করে এলো। তখন আবি বলে, সেই এটা করিয়েছে। একটু পর আন্টি বের হয়ে আসে, চলে যাবে। বাইরে এসে বিদায় আদায় নেয়। চিন্নির মনটা এখন ভালো, তার ফ্রেন্ডকে ধন্যবাদ জানায় যে সে তার মাকে এনেছে। তার ফ্রেন্ড বলে, এই প্ল্যান আমার না, আবির ছিল। ব্যাস, চুলকানির একটা কারণ তো হয়ে গেল। এবার চিন্নির মুড ভালো হয়ে গেছে, খাবে। ভাবি ভিতরে নিয়ে যায়। এখন চিন্নির ভালো লাগছে। ওদিকে মধুর জন্য আমাদের আসলেই আফসোস লাগে, বেচারি সবসময় ফোনের সঙ্গে লেগে থাকে, কখন নানির একটা মেসেজ বা কল আসবে। তার বাবা ইশারা করে সেদিন ওই ছেলের সঙ্গে কি হয়েছিল বা দেখা হলো কিনা জানতে চায়। মধু তার বাবাকে বলে যে ওই ছেলের সঙ্গে দেখা হয়েছে আর সে তাকে প্রপোজও করেছে, তারা খুব তাড়াতাড়ি বিয়ের ব্যাপারে আলোচনা করবে। খুব এক্সাইটেড হয়েছিল, তাই আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। তার ফ্রেন্ড চেয়ে আছে, কারণ মধু মিথ্যে কথা বললো। পরে সে মধুকে জিজ্ঞেস করলে মধু বলে, বাবা এমনিতেই অসুস্থ, আমাকে নিয়ে খুব টেনশন করে। আমি যদি বলি ওর সঙ্গে দেখা হয়নি বা এই হয়েছে, তাহলে তার মনটা আরো খারাপ হবে, আর আমি আমার বাবার মন খারাপ দেখতে চাই না। সিন পরের দিন সকালে আবিকে দিয়েই শুরু হয়। মোচরানি দিচ্ছে। চিন্নি এসে বলে সে একটু শপিং এ যাবে। আবির মনে লাড্ডু ফোটে। একটু পর দুজন বেরিয়ে পড়ে শপিং এর জন্য। আর প্রিয় মানুষটা পেছনে বসে কাঁধে হাত রেখেছে, মনের মধ্যে তো হালচাল শুরু হবে। যাক, শপিং টপিং করে বাসায় ফেরে। এরপর ক্যামেরা কয়েকদিন এই বাড়িতেই ঘোরাফেরা করে। আবি সবসময় চিন্নির আশেপাশেই থাকে, তাকে ফলো করে। আর ওই মনের মাঝে চুলবুল পান্ডে তো লাফালাফি করছেই। আর এই সবকিছুতেই চিন্নিও আবির উপর ইমপ্রেস হয়ে যায়। এদের তো সব ঠিকঠাক আছে, বাট ওদিকে যত সময় যাচ্ছে মধু তত ভেঙে পড়ছে। সব সময় তার মাঝে একটা অস্থিরতা কাজ করছে যে নানি কেন তার সঙ্গে যোগাযোগ করছে না। নানির একটা ফোন বা মেসেজের অপেক্ষা করতে করতে মেয়েটা একেবারে শান্ত হয়ে গেছে। সারাক্ষণ সেই ভাবনাতেই থাকে। মন্দিরে গিয়েও প্রার্থনা করতে থাকে, কিন্তু মনে শান্তি পায় না। সিন 2 দিন সামনে হোলিতে আসে। আবি চিন্নিকে নিয়ে ভালোই আছে। দৌড়াতে গিয়ে চিন্নি একজনের সঙ্গে একটু ধাক্কা লাগে, এটা নিয়ে সে ঝামেলা করতে চায়, বাট হিরো তো সেখানেই ছিল। তাদের মারা শুরু করে। সবাই সাইজ টাইজ হলে চিন্নি বলে, তুমি তো ফাইট করতে পারো, তাহলে ভাইয়ের মার খেলে কেন? আবি বলে, ওইটা তোমার ভাই, মারা খায় কি করে? চিন্নি ফুক করে একটা হাসি দেয়। তারপর দুজন রঙের বাহানায় দৌড়াদৌড়ি শুরু করে। বাড়ির ভিতরে এলে পরিবেশটা একটু রোমান্টিক হয়ে যায়। চিন্নি ফাঁকি দিয়ে যেতে চাইলে আবি ধরে। চিন্নি, তুমি তো একবারও বললে না ভালোবাসার কথা, সব ঠিকঠাক আছে তো? চিন্নি মুখে কিছু বলে না, জাস্ট হাতে এমন চুলকিয়ে ইশারা করে, আমি তো তোমারই আছি আলম, কেন তুমি টেনশন করো? আবি এটুকুতেই খুশি হয়ে আবার চিন্নিকে টান দিয়ে এখন স্ট্রবেরি খেতে যাবে। তার ভাই ভাবি এসে যায়। ভাই দুজনকে দেখে তো অবাক, এখানে হচ্ছেটা কি? বিচারে বসে। ভাই তো চেয়ে আছে এই মেয়ে কে, কারণ সে তো কিছুই জানে না। ভাবি কথা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, তো এদের কথাবার্তা শুনে ভাই সবকিছু বুঝে যায়। বলে, ঠিক আছে তোমরা থামো, এইভাবে কোনো মেয়ে বাড়িতে আনা ঠিক নয়, আমি ওর পরিবারের সঙ্গে কথা বলবো। পরের দিন আবির ভাই চিন্নিদের বাড়িতে আসে। চিন্নির ভাই বাড়িতেই ছিল, তাকে ভিতরে আনে। জি স্যার বলুন। আবির ভাই বলে সে চিন্নির ব্যাপারে কথা বলতে এসেছে। সে আবির বড় ভাই। চিন্নিকে ডাক দেয়, বেটি সঞ্জয় এদিকে গিয়ে আবির ভাইয়ের কলার ধরে। আবে তোর সাহস কি করে হলো আমাদের বাড়িতে আসার? চিন্নির বাবা ব্যাপারটা বুঝতে পারে, তাকে ছাড়তে বলে। তারপর সঞ্জয়কে বলে সে চাইলে একাই তার ভাইয়ের বিয়ে আমাদের মেয়ের সঙ্গে করাতে পারত, বাট ভদ্রতা আর ভালো সংস্কারের পরিচয় এটাই হলো যে সে আমাদের কাছে অনুরোধ করতে এসেছে, আমাদের মতামত জানতে এসেছে। ঠিক আছে বেটা, আমরা রাজি, তোমার ব্যাপারটা আমাদের ভালো লাগলো। এই হলো ভদ্রতার ফলাফল। চিন্নি তো খুব খুশি, যাক সব সমস্যার সমাধান হলো। ওদিকে মধুর ফোনে কোনো ফোন এলে
সে খুব আগ্রহ নিয়ে ফোনটা উঠায়, হয়তো নানি হবে, কিন্তু হয় না, আর তার মনটা খারাপ হয়ে যায়। বেচারি মধুর জন্য আমাদের খারাপই লাগছে, বাট কি করার। ওদিকে ফাইনালি এঙ্গেজমেন্টের প্রস্তুতি শুরু হয়েছে। আবি রমেশকে ফোন করে বলে আপনি তো আসবেনই, সঙ্গে অফিসের সব স্টাফদেরও নিয়ে আসবে, আর হ্যাঁ ওই পাগল মধুকেও যেন আনতে ভুলেন না, ও আমার বউকে দেখে একটু জ্বলুক। রমেশ কাকু বলে ম্যাডাম ও আপনাকে যেতে বলেছে এঙ্গেজমেন্টের জন্য, অবভিয়াসলি সে যাবে না, কারণ এমনিতেই তো সে আবিকে পছন্দ করে না, উপর থেকে তার মনের অবস্থা ভালো না করে। সবাই চলে গেলে তার ফ্রেন্ড এসে বলে আরে এখানে একা একা থাকবি কেন, দেখবো না আমরা ও কাকে বিয়ে করতে চলেছে, চল। ওদিকে আবির ভাই ভাবি বরের সঙ্গে মজা নিচ্ছে, এবার কই যাবি, কাজ না করে, মানে শয়তান ছেলেকে ঠিক করতে চাইলে আগে বিয়ে দিয়ে দিন। বন্ধু বান্ধব আসে, কথাবার্তা চলছে, আড্ডা মাড্ডা হচ্ছে, মেয়ের পরিবারের সবাইও আসে, তো প্রাথমিক যে রসমগুলো ছিল সেগুলো হয়ে যায়। একটু পর এরা সবাই আসে, মধু চুপচাপ এখানেই বসে পড়ে। রমেশ কাকু কথা বলছে আবির সঙ্গে, ব্রো ফাইনালি তুমি করে দেখালে। আবি লক্ষ্য করে মধুর মন খারাপ, জিজ্ঞেস করে স্যার কি হয়েছে ওর। রমেশ কাকু বলে অনেকদিন হলো এই অবস্থা, মন খারাপ করে থাকে সব সময়, অফিসের সবাই বলা বলি করছে লাভ ফেলিয়ার। শুনে আবি যেন আকাশ থেকে পড়লো, কি ছেঁকা খেয়েছে, একে আবার কে পছন্দ করলো, ঠিকই আছে, এর সঙ্গে কোনো ছেলে থাকতেই পারবে না, আমায় বোকা বলে না। ওদিকে চিন্নির ফ্রেন্ড চিন্নিকে ধরে, কি রে কি করছিস তুই, পড়াশোনা করতে বাইরে যাবি, এর জন্য সবার সঙ্গে লড়াই করতে রাজি ছিলি, এখন এসব কি। চিন্নি বলে আবি যেভাবে তাকে ভালোবাসে সে তার ভালোবাসা ফিরাতে চায় না, এমন ছেলে সে কোথাও পাবে না। প্রথম যেদিন সে কফি শপে তাকে প্রপোজ করেছিল সেদিন তার চোখের অনুভূতি স্পষ্ট বলে দিয়েছিল যে সে মেয়েটাকে কতটা ভালোবাসে। দিদি বলে বাট তুই তো সেই। চিনি বলে আমি ওসব জানি না, না জানলে আর কি করার, সে কথা বাড়ায় না। এদিকে বর সাহেব বসে বসে গল্প সল্প করছে, চিন্নির ফ্রেন্ড আবিকে দেখে তার কাছে আসে। হ্যালো জনাব, খুব তো জোশে আছেন, নিজের পায়ে দাঁড়াতে চাওয়া মেয়ে একজন আইপিএস অফিসারকে রিফিউজ করে দেশের বাইরে যাবে, আপনি কি এমন জাদু করলেন যে সে পটে গেল। আবি জিজ্ঞেস করে কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। দিদি বলে ও আপনাদের তো মাত্রই দেখা হলো, ও বুঝি আপনাকে কিছু বলেনি। এরা হাসাহাসি করে, আরে ম্যাডাম কি বলছেন এসব, মাত্র ওর সঙ্গে সম্পর্ক আমার 3 মাস আগে থেকে, আর চিন্নি নাম তো আমি ওকে দিয়েছি। দিদি হা কি। আবি বলে আরে ডেটিং অ্যাপে আমি ওকে চিন্নি বলে ডাকতাম, সেই থেকেই এই নামে ডাকা হয়। এবার দিদি হাসা শুরু করে, কি আপনারা এখনই খাওয়া শুরু করেছেন নাকি আগের খাওয়ার নেশায় কাটেনি, সো ফানি, এই জন্যই বুঝি চিন্নি পটেছে। জিজাজি ওর আসল নামই চিন্নি কৃষ্ণান, বলে সে যাবে। আবি বলে আর ওই ডেটিং অ্যাপ। দিদি আবার হাসে, জিজু আমি ওর ছোটবেলার বন্ধু, যে মেয়ে হোয়াটসঅ্যাপ চালাতে পারে না সে ডেটিং অ্যাপ চালাবে, সো ফানি, বলে সে চলে যায়। এরা ব্যাপারটা সিরিয়াস না নিয়ে হাসাহাসি করছে, বাট এসে যায় কাহিনীর মোড়। রমেশ কাকুর মাথায় ঢোকে, ব্রো সে তো ঠিকই বলেছে, আমি আসার পর থেকে দেখছি সবাই তাকে চিন্নি বলে ডাকছে, এই নাম যদি তোমার দেওয়া হয় তাহলে বাকি সবাই কি করে। আবি এবার ভাবে, মনে করে দেখে তাই তো, এই নামে তো সবাই তাকে ডাকে। আবি তাড়াহুড়ো করে তার ফোনে ডেটিং অ্যাপ নামাতে যাবে, নেটের প্রবলেম দেখা দেয়। রমেশ স্যার তার ফোন রেখে এসেছে, এই জন্য স্টাফদের কারো থেকে ফোন নিতে এখানে এসে মধুর বান্ধবীকে তার ফোন দিতে বলে, কারণ তার ফোনে ডেটিং অ্যাপটা ইনস্টল করাই ছিল। কিন্তু দিদি আর ফোন দিবে না, আরে ম্যাডাম আপনার আইডিটা লগ আউট করে দিন, এটা জরুরি। না সে দিবে না। তখন মধু বলে ঠিক আছে স্যার আমারটা নিয়ে যান, আমি লগ আউট করে দিচ্ছি। রমেশ আবিকে ডাকে, ব্রো মধু ম্যাডামের ফোন পাওয়া গেছে। মধু লগ আউট করে ফোন দেওয়ার আগেই আবি কেড়ে নিয়ে তার আইডিটা লগ ইন করে, ছটফট করছে, না জানি কি হয়। ব্যাস আইডি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে চিন্নির মেসেজের বৃষ্টি শুরু হয়ে যায়। আবি তো হা করে আছে, রমেশ কাকু জোরে জোরে মেসেজগুলো পড়তে থাকে, যেখানে চিন্নি লিখেছে সে অপেক্ষা করছে, রোজ তার জন্য কফি শপে গিয়ে সে বসে থাকে, তার ফোনের অপেক্ষায় আছে, মানে এমন অনেক মেসেজ সে করেছে। আবির মাথা ঘুরে যায়, এটা কি করে হলো। চিন্নি যে নাম্বারটা দিয়ে রেখেছিল আবি সেটা উঠিয়ে কল দেয়, মধুর ফোন বেজে ওঠে। এরা তো জানে না মধুই সে। আবি বলে স্যার ওর ফোন ওকে দিয়ে আসুন। রমেশও দেখেনি, ফোন দিতে যাচ্ছে, হুট করে ফোনের দিকে তাকালে রমেশ কাকু দেখে আবির নাম্বার তার ফোনে ভেসে উঠেছে। সে থেমে যায়, কাকু বুঝে যায় ব্যাপারটা কি হয়েছে। আবি আবার কল দেয়, মধুর ফোন বাজে, রমেশ ডাকে, আবি ব্রো আরে স্যার ওকে ফোন দিয়ে আসুন, জানতো আর লাগবে না। রমেশ বলে ব্রো একবার এদিকে দেখো। ব্যাস এবার আবি ফোনের দিকে তাকালে সেও চমকে যায় যে এটা তো তারই নাম্বার। ওদিকে ফোন বাজার শব্দ শুনে মধু এগিয়ে আসে, স্যার আমার ফোনটা দিন। এরা তো হা। মধু ফোন নিয়ে যাচ্ছে, আবি পিছন থেকে বলে ওঠে চিন্নি। মধুর ভেতরটা নড়ে ওঠে, সে আবির দিকে চোখ বড় করে চেয়ে থাকে। আবিও হা, মধুও হা। মধুর ভিতরটা যে কি বলছে, এর মধ্যেই আবির ভাবি ডাকে, নানি আরে কি করছিস সেখানে, চল সময় হয়েছে। নানি শুনে মধু আরো কনফার্ম হয়ে যায় এটা তার সেই কাঙ্ক্ষিত মানুষ, যাকে সামনে পেলে সে জড়িয়ে ধরতো। সে এমন মানুষ হলো যাকে সে পছন্দই করতো না।
চেয়ে আছে। মধুর বান্ধবী এগিয়ে আসে, কিরে কি হলো চল। মধুর চোখ টলমল করছে, ইশারা করে নানি। মধুর ফ্রেন্ডও অবাক, কি এটাই নানি বলে সে হাসা শুরু করে। কিরে বলেছিলাম না সব ছেলেরাই এমনই। মধুর মনে পড়ে আবির সেই কথাটা, সে বলেছিল না যে বিকল্প পেলে তাকে বেছে নিতে সমস্যা কি। মধু মনে করে নানি তার থেকে ভালো পেয়েই বুঝে তাকে ছেড়ে দিল। আবিও তো সবকিছু বুঝেছে কি হয়েছে। তার ভাবিকে বলে সে এই বিয়ে করতে পারবে না। কেমনটা লাগে বলুন। শুনেই তো ভাবি চেয়ে থাকে। আবি বলে ভাবি আমি যে চিন্নিকে ভালোবাসি সেটা ও নয়, ও। ভাবি বলে কিন্তু তুই তো তাকেও পছন্দ করিস। আবি বলে আমি তো তাকে আমার সেই চিহ্নে মনে করেছি তাই। ভাবির মাথা ঘুরে যায়। আবে কি বলছিস এসব, বুঝতে পারছিস? তুই কি ছাগল নাকি বে? একটা মেয়ে রেড কালার জামা পরেছে বলে কি সে হয়ে গেল? নাম তো সেম হতেই পারে না। এতদিন ধরে আছিস, তোদের চ্যাটিং এর ব্যাপারে কিছুই বলিসনি। আবি বলে ভাবি ও তো সামনেই ছিল তাই প্রয়োজন পড়েনি। ভাবি বলে হে উপরওয়ালা, এসব তোমার কি খেলা? আচ্ছা শোন, এখানে যা হচ্ছে চুপচাপ মেনে নে, আগে এটা পার হয়ে যাক, তারপর দেখা যাবে। চল। মধু তো এখনো হুঁশে ফেরেনি। আবিকে রিং বদলানোর জন্য নেওয়া হয়, কিন্তু তার মন বা মাথা কোনোভাবেই সামনে যাচ্ছে না। সবাই অপেক্ষা করছে, চিন্নি এক্সাইটেড, বাট ছেলে সামনে এগোচ্ছে না। কিরে কি হলো, রিং পরা? মধু চেয়ে আছে। আবি রিং পরাতে যাবে, এ পরাবে, বাট না। রিং চিন্নির হাতে দিয়ে বলে সরি চিন্নি, আমি এটা করতে পারবো না বলে সে স্টেজ থেকে নেমে যায়। সবাই তো চেয়ে আছে। চিন্নি কাঁপতে শুরু করে, এটা কি হচ্ছে? আবির ভাই ডাকছে, আবি এ আবি কি হচ্ছে এসব? আবির দৌড়ে মধুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে সরি চিন্নি, আই লাভ ইউ। তাই কি আর হয়? মধু তাকে সরিয়ে একটা থাপ্পড় মারে। কয়টা চিন্নিকে ভালোবাসো তুমি? এখন ওর থেকে কি বেটার অপশন আমি হয়ে গেলাম? আমি ভেবেছিলাম তুমি জাস্ট দুষ্টু একটা ছেলে, বাট এতটা নিচু তা জানতাম না বলে সে চলে যায়। এখন এত বড় একটা হাদারামি সে করেছে, মেয়ের ভাই কি মানবে? সে তো আগে থেকে এর পক্ষে ছিল না। কথা শোনাচ্ছে। আবির ভাই চিনির বাবার কাছে ক্ষমা চায়। সে একদমই জানতো না এমন কিছু হবে। তাদের মেয়েকে তো সে নিজেই পছন্দ করেছে। ভাই চিনির বাবাকে বলে আপনি যা বলবেন আমরা তাই করব, প্লিজ একটা সুযোগ দিন। চিনির ভাই বলে এত মানুষের সামনে আমাদের পরিবারের সম্মান গেল, সেটা কি করে ফিরবে? ওকেই আমার বোনকে বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। আবির ভাই বলে ঠিক আছে, আমার ভাই চিন্নিকেই বিয়ে করবে। আবিরকে জিজ্ঞেস করলে সে বলে আমার ভাই যেহেতু কথা দিয়েছে সেখানে আমি আর কিচ্ছু বলবো না, আমি করব। ঠিক আছে, সেটাই ফাইনাল হয়। দুদিন পর এখানেই বিয়ে হবে, সেম টাইমে। আমি তার ভাইকে বলে ভাইয়া তুমি জানো আমি দুষ্টামি করে বেড়াই, শয়তানি করে বেড়াই, বাট কখনো কাউকে হার্ট করিনি। আরো যা করেছি তা ভুল করিনি, এখানে আমার কোনো দোষ ছিল না বলে সে মন খারাপ করে চলে যায়। ওদিকে মধু বাসায় গিয়ে নিজেকে ঘর বন্দি করে নেয় যে এটা কি হলো। এরপর এখানে তিনজনের যে একটা পরিবেশ হয়, এখানে একটা গান পারফেক্টলি ফিট হয়। কি দেয়ান হবে নাকি? কি চেয়েছিলাম পাওয়া হলো কি যে, ভাবলেই লোনা জলে দুটি চোখ ভিজে, কি হতে গিয়ে কি যে হয়ে গেল, দুঃখটা বৈশাখী ঝড় হয়ে এলো, এখনো গল্প না সাজানো কল্পনা, কেঁদে কেঁদে মরে বোঝাবো কি করে, এক পৃথিবী দুঃখ আমার বুকের ভেতরে, বিরহ যন্ত্রণা না পাওয়ার বেদনা, বোঝাবো কি করে, বোঝাবো কি করে। আর গভীরে না যাই, আপনারা আবার বকা দিতে শুরু করবেন। তো পুরো পরিবেশ ঘোলাটে হয়ে গেছে, সবাই যে যার মতো কষ্ট পাচ্ছে, কিন্তু চিন্নি সবকিছু ভুলে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। আবি অফিসে গিয়ে মধুর সঙ্গে কথা বলার চেষ্টা করে, বাট মধু আবিকে দেখে কিশোরকে বলে স্যার আমি বেঙ্গালুরুতে যাব। কিশোর বলে তুমি তো যেতে না করলে। মধু বলে এখন তো বলছি না, আমি যাব, আপনি ব্যবস্থা করুন। মানে মধু দূরে চলে যাবে এখান থেকে। আবি কি করবে বুঝতে পারছে না। আর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, আর এটা সেই সিন যেখান থেকে মুভি শুরু হয়েছিল। কি এবার কাহিনী ক্লিয়ার? এই জন্যই মূলত আবির মুড এমন হয়ে আছে। যাক, এদিকে বিয়ের আয়োজন চলছে, ওদিকে মধু বেঙ্গালুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার ফ্রেন্ড দৌড়ে এসে বলে তুই আবির ব্যাপারে ভুল বুঝতেছিস, আমি সব শুনেছি, ও সত্যিই তোকে ভালোবাসে, তুই যাস না। মধু বলে আমিও সব জানি, কিশোর স্যার আমাকে সব বলেছে। দিদি বলে তাহলে তুই যাচ্ছিস কেন? মধু বলে ও বিয়ে করছে কেন? দিদি বলে ওর ভাইয়ের জন্য, আর একটা মেয়ের সম্মান নষ্ট হবে সেই জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিচ্ছে। মধু বলে তাহলে আমি একটা মেয়ে হয়ে কি করে আর একটা মেয়ের মন ভেঙে
দিই বল? আমি ওই মেয়েটার চোখে দেখেছি সে আবিকে কতটা ভালোবাসে, কষ্ট না হয় আমিই পাই। এখন আর সে কি বলবে? চিন্নি সাজুগুজু করে রেডি হচ্ছে। কিছুক্ষণ পর তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ভাবি আবির কাছে আসে। আবি বলে, কি দেখতে এসেছো? আমি আছি নাকি পালিয়ে গেছি? ভাবি বলে, না, তুই যাই করিস না কেন আমি জানি তোর ভাইকে কখনো ছোট করবি না। এই 2 দিনে তোকে যেমন দেখেছি সারা জীবন এমন দেখার ক্ষমতা না আমার আছে আর না তোর ভাইয়ের আছে। এই জন্য তোর ভাই বলেছে তুই তোর মনের কথা শোন, যা তোর সঠিক মনে হয় কর, এদিকে সে সামলে নেবে, এমনটা তোর ভাই বলেছে। কি সত্যি? ভাবি আরো কথা বলছে, একটু পর পিছন ফিরে দেখে ছেলে নেই। কি রে ভাবি, এখানে এসো, তাড়াতাড়ি এসো। ভাবি বলে, তুই আর শোধরাবি না। আবি এখন পালিয়ে যাবে, বাড়ির ভেতর থেকে চিল্লা নিয়ে আসে, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হলো এই প্রথমে এমন হলো যে বউ পালিয়েছে শুনে ছেলে খুশি হচ্ছে। আমরা দেখি এরা দুজন বের হয়ে পড়েছে। চেনির ফ্রেন্ড জিজ্ঞেস করছে, এসব কি? তুই তো ওকে ছাড়বি না, ওকে নাকি তুই ভালোবেসে ফেলেছিস, আবার এখন চলে যাচ্ছিস। চিনির বলে, আমি যদি পালিয়ে না যাই আবি ওর ভাইয়ের কারণে আমায় বিয়ে করবে। চিন্নি এখানে সুন্দর কথা বলে, যেগুলো মূলত আমারই কথা। তো চিন্নি বলছে, আমি যদি বিয়ে করি আরো 2টা মানুষ কষ্ট পাবে। হ্যাঁ ভালোবাসি, তার মানে এই নয় তাকে পেতে হবে। আমার এই পদক্ষেপ যদি আবিকে খুশি করে তাহলে ওর মনে আমার জন্য যে ফিল আর ভালোবাসা আসবে সেটা ওকে বিয়ে করেও আমি কখনো পাবো না। আর তাছাড়া আমি আবির ভালোবাসার পদ্ধতিকে ভালোবেসেছি, আবিকে নয়। কিন্তু আবি চিন্নিকে ভালোবেসেছে, যে চিন্নি আমি নই। ওদিকে হাঙ্গামা তো শুরু হয়ে গেছে। মেয়ে নাই, চিন্নির ভাই তার লোকদের উপর রাগারাগি করছে। তারা বলে, ভাই আপনি তো বরের উপর নজর রাখতে বলেছিলেন। যাক, এখন যেহেতু মেয়ে চলে গেছে, ভাবি খুব পাট নিচ্ছে, এখন কি হবে? আমার ভাইকে কে বিয়ে করবে? খুব তো আমার ছেলেটাকে শাসালেন। এখন চিন্নির ভাই বলে, 2 ঘন্টার মধ্যে আমি ওকে ধরে আনছি, আপনারা দাঁড়ান, বলে তার লোকজন নিয়ে বেরিয়ে যায়। ভাবি আবিকে বলে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? চল যা, তোর চিন্নিকে থামা। রমেশ কাকুকে নিয়ে আবি বেরিয়ে পড়ে। রমেশ আগেই মধুর ফ্রেন্ডের থেকে শুনে নিয়েছে মধু ট্রেন দিয়ে যাচ্ছে, তাই স্টেশনের দিকেই যাচ্ছে। ওদিকে মধু স্টেশনে এসে গেছে, তার বাবাকে নিয়ে ভিতরে যায়। তারপর সিটে বাবাকে বসিয়ে যেই সে বসতে যাবে তার চোখ সামনে পড়ে আর বড় হয়ে যায়। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করলে আমরা দেখি ওই চিন্নিও এখানে এসেছে। মধু তো হা করে চেয়ে আছে। একটু পর এরা দুজন স্টেশনে আসে, খোঁজাখুঁজি করছে। খুঁজতে খুঁজতে ফাইনালি এখানে এসে আবি মধুকে দেখে ফেলে। রমেশ দুজনকেই দেখতে পায়, কিন্তু আবি শুধু মধুকেই দেখেছে। তাই ভিতরে গিয়ে মধুর সামনে বসে তার সঙ্গে কথা বলতে থাকে, যে সে ভুল করে এমনটা করেছে। আরে ওকে কে প্রপোজ করতে যাবে বলো তুমি? তারপর এদিকে তাকিয়ে দেখে চিন্নিও এখানে। চিন্নি তুমিও এখানে? যাক, এখন দুজনকেই তো মানাতে হবে। আবি আগে কুল হয়ে নেয়, মনকে শান্ত করে, তারপর মন থেকে কিছু কথা বলে। আগে মধুকে বলে, মধু আমি তোমায় ভালোবেসেছি। তুমি আমায় অফিসে যে রূপে দেখতা সেটা আসলে জাস্ট আমার বাচপানা ছিল। তোমার সঙ্গে কথা বলার পর আমি বুঝেছি ভালোবাসা কি। লাইফে ফার্স্ট টাইম কাউকে মন থেকে ভালোবেসেছি, প্লিজ আমায় বিশ্বাস করো। এখন ভালোবাসার মানুষ যদি মন থেকে কিছু বলে সেটা অপরজনের মনেই টাচ করবে, এটাই তো স্বাভাবিক। মধু কিছু বলছে না। এরপর আবি চিন্নিকে বলে, তুমি অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি জানি তুমি আমায় পছন্দ করো, কিন্তু কি ঘটেছে তা তো বুঝতেই পারছো। আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে থাকবো, কারণ তোমার মতো একটা লক্ষ্মী মেয়েকে আমি হারাতে চাই না। আমি একটা ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। চিন্নি ক্ষমা করে দেয়। আবি মধুর সামনে বসে পড়ে। আরে বাবা, তুমি আমায় যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ নই। আরে আগে যা যা দেখেছো ওগুলো তো জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। মধু আবিকে জড়িয়ে ধরে। ফাইনালি আবি তার মনের মানুষকে পেয়ে গেল। ভিতরে সে একটা খুশি কাজ করছে। অবশেষে মধুর কষ্টের ইতি ঘটে গেল। তো এরা সবাই মিলে গেল। ওদিকে সিন বারে আবির ফ্রেন্ডসদের কাছে আসে, যারা ডেটিং অ্যাপের মাধ্যমে মেয়ে পটাবে। প্রোফাইল পিক অবশ্যই আলম কাকা, জাহেদ খান বা মোস্তাক কাকা লাগাতে হবে প্ল্যান করছে। এদিকে আবার চিন্নির বাবা আর ভাইও বুঝতে পেরেছে যে তারা শুধু শুধু চিন্নির উপর জোর দিচ্ছিল। চিন্নির বাইরে গিয়ে পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। তার বাবা নিজেই সেই ব্যবস্থা করে দেয় আর বলে এরপর থেকে তারা কখনো আর তার সিদ্ধান্তের বিপক্ষে যাবে না। চিন্নি তো এতদিন ধরে এটাই চেয়েছিল, তাই সেও খুশি হয় আর একটা হ্যাপি এন্ডিং এ মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো তাড়াহুড়ো করা, প্ল্যান করা, চিন্তা ভাবনা না করা, বেশি এক্সাইটেড হওয়া, এসব মূলত মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির মূল কারণ। যে কোনো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং রাখতে গেলে আগে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে সাবধান থাকতে হবে। পরিকল্পনা বা ধৈর্য ছাড়া মানুষ ভাগ্যের জোরে বাঁচে, নয়তো রোজ তাকে মরতে হবে। কোনো ব্যাপারে এক্সাইটমেন্ট ভালো, কিন্তু হুঁশ হারিয়ে এক্সাইটমেন্টের এক্সপ্রেস করা বোকামি। আচ্ছা, তো যাওয়ার আগে একটু চেক করে যান লাইক সাবস্ক্রাইব করে গেছেন কিনা, কমেন্ট করেছেন কিনা। আর হ্যাঁ, ওপরে যে বিজ্ঞাপনের ব্যাপারে বলা হয়েছে ওইটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনাকে এ ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।